চলো আজকে আমরা পড়ব কোর কনসেপ্ট অফ ইন্ডিয়ান অ্যাস্থেটিক্স, ভারতীয় নান্দনিকতার মূল ধারণা। এখন আগে জেনে নিই বা অ্যাস্থেটিক্স বা নান্দনিকতা বলতে আমরা কী বুঝি। অ্যাস্থেটিক্স কী? অ্যাস্থেটিক্স বা নান্দনিকতা হলো আর্ট বা চারুকলা বা সূক্ষ্ম শিল্পের বিজ্ঞান এবং দর্শন সংক্রান্ত আলোচনা। চারুকলা পরম সত্য বা অ্যাবসলিউটকে একটি ইন্দ্রিয়গ্রাহ্য ও নান্দনিক রূপ দেওয়ার ক্ষমতা রাখে। ভারতীয় নান্দনিক তত্ত্বে মূলত তিনটি শিল্পের উপরে সবচেয়ে বেশি আলোকপাত করা হয়েছে। এগুলি হলো কবিতা, সঙ্গীত এবং স্থাপত্য, পোয়েট্রি, মিউজিক এবং আর্কিটেকচার। এর মধ্যে কবিতাকে সাহিত্যের সর্বোচ্চ রূপ, বেস্ট অ্যাস্থেটিক অ্যান্ড আর্টিস্টিক যে সাবলিমিটি, সেটা বলে মনে করা হয়। এখানে সায়েন্স এবং সিম্বলস, ভারতীয় যে শিল্পকলা বা আর্ট সায়েন্স এবং সিম্বলসের ব্যবহারের জন্য বিশেষভাবে পরিচিত। একটি প্রতীকের কার্যকারিতা বা সত্যতা নির্ভর করে সেটি মূল বিষয়ের সাথে কতখানি তার মিল আছে বা আধ্যাত্মিক সত্য প্রকাশের ক্ষমতা রাখে তার উপর। সঠিক প্রতীকের ব্যবহার কবিতাকে নান্দনিক আনন্দের স্তরে উন্নীত করে দিতে পারে। এবার আমরা আসি অরিজিন অফ নাট্যশাস্ত্র এবং ড্রামা। ভারতে কিভাবে নাট্যশাস্ত্র এবং ড্রামার উৎপত্তি হয়েছে তাই নিয়ে ভরতমুনির বক্তব্য। ভরতমুনি ভারতীয় সঙ্গীত এবং নাট্যকলার জনক। তার রচিত নাট্যশাস্ত্র, এই গ্রন্থটি মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 2য় শতাব্দীর মধ্যে রচিত। ভারতীয় নান্দনিকতার সবচাইতে প্রাচীন এবং সবচাইতে প্রভাবশালী উৎস। তার যে পঞ্চম বেদ, দ্য ফিফথ বেদা, নাট্যশাস্ত্রের প্রথম অধ্যায়ের কাহিনী অনুযায়ী দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে দেবতারা এমন এক আনন্দের মাধ্যম বা বিনোদন চেয়েছিলেন যা একই সাথে দেখা এবং শোনা যায়। তাদের অনুরোধে পরম পিতা ব্রহ্মা 4 বেদ থেকে উপাদান নিয়ে এই নাট্যশাস্ত্র তৈরি করেন। এভাবে তিনি নিয়ে এসেছিলেন। নাট্যবেদ নামে একটি নতুন বেদ সৃষ্টি করেছিলেন। তিনি ঋগ্বেদ থেকে নেন পাঠ্য বা ডায়লগ, সামবেদ থেকে নেন গীত বা মিউজিক, যজুর্বেদ থেকে নেন অভিনয় বা অ্যাক্টিং এবং অথর্ববেদ থেকে নেন রস বা ইমোশনস। ব্রহ্মার নির্দেশনায় প্রথম 2টি নাটক, অমৃত মন্থন এবং ত্রিপুর দাহ, ইন্দ্রের একটি বিশেষ অনুষ্ঠানে পরিবেশিত হয়েছিল। পরবর্তীতে ভরতমুনি ও তার শিষ্যরা এই নাট্যশিল্পকে স্বর্গ থেকে মর্তে বা পৃথিবীতে নিয়ে আসেন। এখন আমরা আলোচনা করব নাটক এবং নৃত্যের শ্রেণীবিভাগ, দ্য ক্লাসিফিকেশন অ্যান্ড রিচুয়ালস অফ ড্রামা। রূপক এবং নাট্য, এই 2 ভাগে আমরা গল্প করব। অভিনয়ের সাধারণ রূপকে নাট্য বলা হলো। সব ধরনের নাটকের সাধারণ নাম হলো রূপক। সংস্কৃত নাটককে মূলত প্রধান এবং অপ্রধান, মেজর এবং উপরূপক, মাইনর, এই 2 শ্রেণীতে ভাগ করা হয়। মেজর রূপকের 10টি শ্রেণী রয়েছে, যেমন নাটক, প্রকরণ, ভান, প্রহসন ইত্যাদি। আবার উপরূপক বা অপ্রধান যে সত্তাটি রয়েছে তাতে 18টি শ্রেণী রয়েছে, যেমন নাটিকা, সপ্তক, ত্রটক ইত্যাদি। নাট্যশাস্ত্রে শিব এবং ব্রহ্মা, এই 2জন দেবতাকে পরম শ্রদ্ধা জানানো হয়েছে, কারণ ব্রহ্মা হচ্ছে নাটক এবং শিব নৃত্যের স্রষ্টা। শিবকে নটরাজ বা নৃত্যের দেবতা বলা হয়। শিবের নির্দেশে তার অনুগামী তণ্ডু মানুষকে যে নাচ শেখান তা তাণ্ডব নামে পরিচিত। অন্যদিকে শিবের পত্নী পার্বতী নৃত্যের যে নারী সুলভ রূপ শেখান তা লাস্য নামে পরিচিত। প্রাচীনকালে নাটক খোলা জায়গায় বা পাহাড়ের ঢালে হতো, কিন্তু আবহাওয়া এবং অন্যান্য বিঘ্ন থেকে রক্ষার জন্য
পরবর্তীতে থিয়েটার বা প্রেক্ষাগৃহে তৈরির নিয়ম চালু হয়, যার বিবরণ নাট্যশাস্ত্রে আছে। আজও যে কোনো স্টেজ পারফরমেন্সের আগে নটরাজ, শিব, ব্রহ্মা এবং বিষ্ণুর পূজা করার বৈদিক রীতি অনুসরণ করা হয়। দার্শনিক ব্যবস্থার সাথে ভারতীয় নান্দনিকতার অদ্ভুত সংযোগ আছে। ভারতীয় নান্দনিকতা ভারতীয় ধ্রুপদী দর্শন মেনে চলে, যেমন বেদান্ত, সাংখ্য, বৌদ্ধ দর্শনের সাথে গভীরভাবে এরা জড়িত। এই দর্শনগুলো মানুষের অস্তিত্ব, মানুষের উপলব্ধি এবং মানুষের সাথে মহাবিশ্বের সম্পর্ক নিয়ে আলোচনা করে। ফলে ভারতীয় নান্দনিক তত্ত্বের মূল লক্ষ্য হল শিল্পের সৌন্দর্যের মাধ্যমে মানুষের আত্মার সাথে পরম ব্রহ্ম বা মহাবিশ্বের যে একাত্মতা সেটিকে দেখানোর চেষ্টা। ইউনিটি অফ দ্য সেলফ উইথ দ্য কসমস এবং সৌন্দর্যের আধ্যাত্মিক অতিপ্রাকৃতিক রূপকে, ট্রান্সেন্ডেন্টাল নেচার অফ বিউটিকে অনুভব করা, অন্তরে স্থাপন করা।